জাহেদ কাণ্ড সম্পর্কে জাহেদ নিজেই খুলেছে, এবং জাহেদ কাণ্ড নিয়ে আমি যা যা বলেছিলাম অনুমান করে সবই সঠিক ছিল। হাইকমিশনের ভূমিকা, তার সার্ক ভিসা স্টিকার, কূটনৈতিক পাসপোর্ট সাথে থাকা না থাকা, এই ঘটনা উত্তর আমি আজকে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্ক, তারেক রহমান সরকারের সময়টা কিরকম দেখা যাচ্ছে, এটার ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে, মূলত 2024 বাংলাদেশের জুলাই জঙ্গি উত্থান থেকে কে কি শিখছে, কে কি পাচ্ছে, এবং সবকিছুর উপর আমি একটা জিনিসই দেখতে পাচ্ছি যে এই একটা ঘটনা বা যে কোনো ঘটনার পর আমরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তগুলো বা তার রাজনৈতিক অবস্থান, তার পররাষ্ট্রনীতি এগুলা বিবেচনা করি, আমি দেখছি যে শুধু আমরা নিজেরাই না, যারা এগুলো কাছ থেকে পর্যবেক্ষণ করি, এমনকি আমাদের কাছাকাছি রাষ্ট্রগুলো ভারত এবং চীন বিশেষ করে, তারাও কিন্তু প্রতিদিন দেখছে যে ভারতের শাসকরা কিংবা চীনের শাসকদের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তত বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলা করে বিশ্বে টিকে থাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভূমিকা, এমনকি আমাদের পাশাপাশি আমাদের কাছাকাছি পরাশক্তিগুলা ভারত, চীন, এমনকি যদি মিয়ানমারের কথা বলি, তারাও কিন্তু এখন ভাবতে বাধ্য হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পররাষ্ট্রনীতি ছিল, সেটা ছিল শুধু বাংলাদেশের জন্যই মঙ্গলজনক তো নয়, বরং চীন এবং ভারত, মিয়ানমার এই রাষ্ট্রগুলোর জন্য কিন্তু মঙ্গলজনক ছিল। এবং এই ক্ষেত্রে শেখ হাসিনার প্রজ্ঞাকে অনুধাবন করতে চীন, ভারত এই দুটি রাষ্ট্র ব্যর্থ হয়েছে। দেখুন, জাহেদ যেটা করেছে, জাহেদ যেটা বলল যে 2 ঘন্টা পর সে চলে এসেছে, অর্থাৎ জাহেদের দাবিটা ছিল বা দাবি যেটা, সেটা হলো যে জাহেদ ভারতের বিরুদ্ধে জুলাই জঙ্গি উত্থানের আগে পরে যে ধরনের মিথ্যা বিষোদ্গার করেছে, তার কোনো প্রভাব জাহেদ অনুভব করতে চায় না। জাহেদের দাবি এইটাই, এবং চোখে চোখ রেখে জাহেদ চলে এসেছে ভারত থেকে। 2024 পরে আমরা আরো অনেক কিছু দেখেছি। আমরা ভারতীয় ভিসা সেন্টারে ভিসা প্রার্থীদের আন্দোলন করতে দেখেছি যে ভিসা দেয় না কেন। সেখানেও দাবিটা এরকম যে ভারত সম্পর্কে আমরা যাই বলি, যা কিছু গালিগালাজ করি, এইটার কোনো প্রভাব ভারত দেখাতে পারবে না। আমাদের আমাদের ভিসা দিতে হবে। আমার মনে হয় ভারতের পক্ষ থেকে এই জিনিসটা মানতে ভারতের কোনো অসুবিধা আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ ভারত যেভাবে ইউনূস এবং বর্তমানে তারেক রহমানের সরকারের সাথে যেভাবে সম্পর্ক মেনটেন করতে চাচ্ছে, ভারতকে গালিগালাজ করে ভারতের থেকে ভালো ট্রিটমেন্ট পাওয়ার ক্ষেত্রে ভারতের আপত্তি আছে, এটা কিন্তু মনে হয় না। অর্থাৎ ভারত এটাকে, এই গালিগালাজটাকে স্বাভাবিক হিসাবেই নিচ্ছে। ভারত যে জায়গাটায় কনসার্নড, যেটা তারা মুখে বলে এবং বাস্তবেও যেটা বোঝা যাচ্ছে, বিশেষ করে জাহেদ কাণ্ডে, যে ভারত তার সিকিউরিটি নিয়ে খুবই কনসার্নড। এই সিকিউরিটি ভারত অবশ্য ডিফাইন করে না তাদের সিকিউরিটিটা কি, এক কথায় বলে হয়তো তাদের মধ্যে একটা পিকচার আছে। সেটাও আমি মনে করি যে এই সিকিউরিটি 2 রকম হতে পারে। যে বাংলাদেশি চরমপন্থীরা যেটা বলে যে চিকেন নেক কেটে দিবে, এখন চিকেন নেকের সুরক্ষা নিয়ে ভারতের চিন্তা থাকতে পারে, এবং এইটা আমার কাছে অত বড় চিন্তা মনে হয় না। আমার যেটা মনে হয় যে উত্তর পূর্বাঞ্চলীয় যে ভারতের যে 7 সিস্টার্স আছে, ওইখানে স্থানীয় যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে, তাদের সাথে বাংলাদেশ যদি তাদেরকে কোনো ধরনের সহায়তা প্রদান করে, ওইটাই আমার মনে হয় যে ভারত তার সিকিউরিটি কনসার্ন হিসাবে বলে। কিন্তু ওই যে চিকেন নেক কেটে দিবে, 7 সিস্টার্স দখল করবে, কিংবা ভারতের অভ্যন্তরে গিয়ে চরমপন্থীরা মৌলবাদী হামলা করবে, জঙ্গি হামলা করবে, এগুলো অন্তত আমার মনে হয় না যে এটাকে ভারত বড় কোনো থ্রেট মনে করে। ভারত থ্রেট মূলত মনে করে তাদের যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে, যেগুলো বর্তমানে অনেক বেশি নিয়ন্ত্রিত, ওগুলোকে উস্কে দেয়া, বিশেষ করে পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ হয়ে, সেই জায়গাটা বোধহয় ভারতের কনসার্নটা সবচেয়ে বেশি। এবং
শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনা ভারতকে নানানভাবে চাপে রাখলেও ওই কাজটা তো শেখ হাসিনা সরকার আন্তরিকভাবে করত, যে ভারতের যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে সেগুলোকে যেন কোনোভাবে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে না পারে, এবং বাংলাদেশের কোনো তরফ থেকে, বাংলাদেশের তো অনেক ধরনের, বিশেষ করে 24-এর জঙ্গি কোয়ালিশনের যারা, এরা সবাই কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে তাদের সাথে তাদেরকে সহযোগিতা করতে চায়, তাদেরকে উস্কানি দিতে চায়। এই জায়গাটা ভারতের একটা শান্তি ছিল শেখ হাসিনা সরকারের আমলে। কিন্তু শেখ হাসিনা সরকার যেহেতু ভারত থেকে অনেক কিছু চাইতেন এবং অনেক কিছু দাবি করতেন, সেইটা দীর্ঘদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে ভারত ওখানে মনে করতো যে শেখ হাসিনাকে অনেক কিছু দিচ্ছে। এইটা একটা অবস্থা ভারতের মধ্যে, এক ধরনের মনে হয় যে এই ধরনের একটা মানসিকতা তাদের তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সেইটার ক্ষেত্রে এখন আমি যেটা দেখছি যে শেখ হাসিনা একজন জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি তার দেশের জন্য ভারত থেকে অতিরিক্ত সুবিধা চাইবেন, যে কোনো দেশ থেকে অতিরিক্ত সুবিধা চাইবেন। সেটা তো শেখ হাসিনার পক্ষ থেকে স্বাভাবিক। শেখ হাসিনা তো, জঙ্গিরা যেটা বলতে চায় যে উনি ভারতের এক্সটেনশন হিসাবে বাংলাদেশ শাসন করে, শেখ হাসিনা তো বাস্তবে তা নয়। ফলে এখানে ভারতের যে ভাবনাটা ছিল শেখ হাসিনাকে নিয়ে, সেইটা কিন্তু ভারতের তরফ থেকে খুব একটা সুবিবেচনা প্রসূত বা প্রজ্ঞামূলক চিন্তা ভাবনা ছিল না। এখন যেটা দেখেন, বর্তমানে তারেক রহমান সরকার, যেটা আমরা জাহেদ কাণ্ড থেকে জানলাম, জাহেদের মুখ থেকে, যে জাহেদকে শেষ মুহূর্তে তারেক রহমানই ভারতে যাওয়ার জন্য এই ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন, অর্থাৎ ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগরের তীরের রাষ্ট্রগুলোর সংগঠন আর কি, এটাকে বাংলায় করলে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন, এই সংগঠনের মিটিংয়ে যাওয়ার জন্য জাহেদুর রহমানকে শেষ মুহূর্তে উনি নির্বাচিত করলেন তারেক রহমান। তাহলে কি তারেক রহমান সরকার যদি ভারতের সাথে সুসম্পর্ক চান, স্মুথ সম্পর্ক, তাহলে তো আসলে জাহেদকে শেষ মুহূর্তে নির্বাচিত করার কোনো মানে নাই। তাহলে কি তারেক রহমান সরকার দেখাতে চান যে যারা ভারতকে যথেষ্ট পরিমাণে অন্যায্যভাবে গালি দিতে পারে তাদেরকে পাঠিয়ে উনি ভারতকে কিছু মানে শেখাতে চাইলেন? স্বেচ্ছায় হতে পারে, অনিচ্ছায় হতে পারে। স্বেচ্ছায় বা অনিচ্ছায় বললাম না, যে প্রশ্নটা এখন কিন্তু এই জায়গায় এসে দাঁড়াচ্ছে যে উনি ভারতকে শিক্ষা দিতে চাচ্ছেন, অর্থাৎ অনেকটা ইউনূস সরকারের যে চোখে চোখ রেখে ভারতের সাথে পররাষ্ট্রনীতি পরিচালনার যেই নীতি, তাহলে কিন্তু তারেক রহমানের সরকার সেটাই মেনে চলছে, অর্থাৎ সেই লাইনে তারেক রহমানের সরকার এগুচ্ছে। ভারতের চোখে চোখ রেখে তারেক রহমানও কিন্তু জাহেদুর রহমানকে পাঠালেন। জাহেদুর রহমান দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা অপেক্ষা করে চোখে চোখ রেখে, অর্থাৎ চোখে চোখ রাখার নীতিটাকে আরেকটু বলিষ্ঠ করে, এবং জাহেদের বডি ল্যাঙ্গুয়েজে ওইটাই ছিল, যে তার বার্তা ছিল যে চোখে চোখ রেখে হবে। অর্থাৎ জাহেদ যাই করুক না কেন, যখন সে বাংলাদেশ সরকারের মন্ত্রী কিংবা মন্ত্রী নয়, তাকে অবাধে ভারতে যাতায়াত করতে দিতে হবে। সে ভারতের জন্য কোনো ধরনের হুমকি ধামকি কিনা, সেটা ভারতের পরীক্ষা নিরীক্ষা করার কোনো রাইট কিন্তু ভারতের নাই। আশা করি জাহেদের উপর বাংলাদেশের জামাতে ইসলাম সহ যারা জাহেদের বিরুদ্ধে, পিনাকি ইত্যাদি যারা জাহেদের বিরুদ্ধে প্রচুর একেবারে কঠোর, আবার এরা যখন বিষোদ্গার করে একে অন্যকে গালাগালি দিয়েই করে, সেইটা হয়তো বিবেচনা করে দেখতে পারে, কারণ জাহেদ তো একই নীতি মেনে চলছে, যে চোখে চোখ রেখে সে চলে এসেছে। এখন তারেক রহমান সরকার, আমি বরাবরই বলেছি যে ভারতের এটা ছিল যে তারেক রহমানের সরকারকে ক্ষমতায় আনার জন্য ভারতের যে আহ্লাদ ছিল, ভারতের যে আতিশয্য ছিল, সেইটা আসলে ভারতের জন্য একদিকে যেমন বেমানান হয়েছে, সেটা ভুলও ছিল। এবং এটা এখন মোটামুটি জাহেদ কাণ্ডের পরে পরিস্থিতিটা আরেকটু সেটাই মনে হলো। আর এগুলো যত আমরা দেখতে পাচ্ছি, তত কিন্তু মনে হচ্ছে যে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে আসলে ভারত সরকার, চীন সরকার, মিয়ানমার সরকার, সবাইকে কিন্তু আসলে শেখ হাসিনার সাথে বসা উচিত।
মানে শেখ হাসিনার চিন্তা ভাবনা যেটা আমরা দেখি, যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি থাকবে এই অঞ্চলে এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় ভারত চীন দুই রাষ্ট্রই বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা করবে। সেইখানে ভারত চীনের বিষয়টা কন্ডিশনাল করবে না, চীনের বিষয়টা ভারতের বিষয়টাকে চীন কন্ডিশনাল করবে না। এটাই তো শেখ হাসিনার নীতি। যদিও শেখ হাসিনা এগুলো বলেননি বা এগুলো পাবলিক ডোমেনে আলোচনা হয় নাই, কিন্তু আমি আলোচনার খাতিরে এবং আমার যারা বন্ধুরা আছেন এই আমার কথা শুনতে চান তাদের চিন্তাটাকে সহজতর করার জন্য আমি এই কথাগুলো বলছি। আমরা যদি আরো একটু গভীরে যাই, দেখেন মিয়ানমার রাষ্ট্র সম্পর্কে আমরা কি জানি? মিয়ানমার সম্পূর্ণরূপে চীনের উপর নির্ভরশীল একটা রাষ্ট্র, অর্থনৈতিকভাবে, তার অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে। আবার মিয়ানমারের এই অঞ্চল বাংলাদেশ এবং মিয়ানমারের একটা অংশে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যাকে পুঁজি করে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক উপস্থাপনা করতে চায়। কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমার কিন্তু ভারতের সাথেও সুসম্পর্ক রক্ষা করে। সেটা এক ধরনের মিয়ানমারের সাফল্য যে ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করা চীনের উপর পরিপূর্ণ নির্ভরশীল হয়ে। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি, চীন কি মিয়ানমারকে সুরক্ষা দিতে পেরেছে? পারে তো নাই। অর্থাৎ সুরক্ষা বলতে কি বোঝায়? সুরক্ষা বলতে অন্তত মিয়ানমার রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ থাকবে না, সেটাও তো বোঝায়। সেখানে তো মিয়ানমারের চীনের উপর এতটা নির্ভরশীল হওয়া সত্ত্বেও মিয়ানমার সেই সাফল্যতা অর্জন করে নাই। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হলো সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে ইত্যাদি, এগুলো ঠিক আছে, ওই অত জটিলতায় আমরা না যাই। কিন্তু মিয়ানমার যে চীনের উপর শতভাগ নির্ভরশীল থেকে তার রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা তো দূর করার ক্ষেত্রে চীন সফল হয় নাই, অর্থাৎ চীনের উপর পরিপূর্ণ নির্ভরশীল হয়ে যাওয়া। বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা কিন্তু ওই যে শাহিদুজ্জামান টামান এরা মনে করে যে চীনের উপর পরিপূর্ণ বাংলাদেশ নির্ভরশীল হয়ে গেলে বাংলাদেশ সুরক্ষা পেয়ে যাবে। এদের আবার ওই কোহেরেন্ট চিন্তাও নাই। চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে একসাথে ব্যালেন্সড সম্পর্ক রক্ষা করা জটিল, এটা ওরা বুঝতে পারে না। ওরা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে কিন্তু ঘাঁটি গড়ুক, এটাই ওরা চায়। তখন এটা মনে করে যে এই ঘাঁটিটা হবে, এটাকে শুধু ভারত বিরোধিতা করবে, কিন্তু চীনের কথা ওরা সুস্পষ্টভাবে বলে না। কিন্তু সত্য কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি বাংলাদেশে সেটা ভারতকে যেভাবে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিবে, চীনকেও একটা অস্থিরতার মধ্যে ফেলে দিবে। আমার মনে হয় না এই দুই অস্থিরতাকে উপেক্ষা করে মৌলবাদী সরকার থাকলে, অর্থাৎ জামাত, ইউনুস, এরা করতে পারতো যেভাবে খলিল সাহেবরা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেছিল, অন্তত মনস্তাত্ত্বিকভাবে তারেক রহমান সেটা কিন্তু করতে পারবে না। পারা কঠিন আর কি। আসলে বাস্তবতা, যে কোনো রাজনৈতিক দলের যত বেশি গণভিত্তি থাকে তাকে তত বেশি আসলে একটু চিন্তা করতে হয়। তারেক রহমানের উপর সেই চিন্তাটা আছে, সেই চাপটা আসে। আর যাদের গণভিত্তি নাই, যেমন জামাত, যুদ্ধাপরাধী দলগুলা, যাদের আসলে মূল এজেন্ডাই হলো যে পাকিস্তানের যে পরাজয় ছিল 1971 সালে সেটার প্রতিশোধ নেয়া, সেটা করতে গেলে তো আসলে গণভিত্তি, জনগণের কথা চিন্তা করতে হয় না। তারেক রহমানকে সেটা চিন্তা করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে তারেক রহমান সেটা চিন্তা করতে গিয়েও কিন্তু দোদুল্যমানতায় আছে, যার একটা প্রমাণ কিন্তু জাহেদ কাণ্ডে শেষ মুহূর্তে জাহেদকে পাঠানো। অর্থাৎ এরা আবার স্লোগানও দিচ্ছে ট্রাম্পকে নকল করে যে বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশ ফার্স্ট মানে জাহেদকে ভারতে পাঠানো। জাহেদ আবার সেটা উঁচু গলায় বলছে। আমি এখানে যে জিনিসটা দেখি, আমি দেখি যে তারেক রহমানের সরকার কোনো দিক থেকে কোনো স্ট্রং পজিশন নিতে পারছে না। আবার ইরিটেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে বা ইরিটেন্টগুলো কন্টিনিউ করার ক্ষেত্রে, অর্থাৎ ছোট ছোট কাঁটাগুলো দুই দেশের ক্ষেত্রে, জাহেদ তো অবশ্যই একটা কাঁটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে, আমরা খালি চোখে যেটা দেখেছি সেটার ভিত্তিতে যদি বিবেচনা করি, কারণ জাহেদ যেই মিথ্যা প্রোপাগান্ডায় নেমেছিল এবং ভারত সম্পর্কে যেভাবে কথাবার্তা বলেছিল, গতকালই আমি বলেছিলাম এইরকম একটা লোক, ভারতীয় কোনো মানুষ জাহেদ যেভাবে বিষোদ্গার করতো, যদি বাংলাদেশে কখনো গুলিস্তানে এসে ধরা পড়ে, মনে করেন যে ময়ূখ সাংবাদিক, গুলিস্তানে হঠাৎ তাকে দেখা গেল, বাংলাদেশের জঙ্গিরা তাকে মেরে ফেলবে না? তো ভারতের চরমপন্থী বা ভারতের জাতীয়তাবাদী লোকজন যদি এইরকম জাহেদকে রাস্তায় পেয়ে মেরে ফেলে, তাহলে সেটা তো একই রকম হবে, তাই না? টিট ফর ট্যাট হয়ে যায়।
কিন্তু সেই ক্ষেত্রে জাহেদের জন্য তারেক রহমান যদি মনে করেন যে তাকে 2 ঘন্টা আটকে রাখবে না, কোনো কিছু করবে না, সেই আশায় তারেক রহমান যদি ভারতের সাথে সম্পর্ক রাখতে চান, আমার মনে হয় ভারত অবশ্যই এটাকে খুব একটা বড় চোখে দেখবে না। কিন্তু ছোট ছোট জিনিস থেকে অন্তত শাসক শ্রেণীর মনের কথা তো বোঝা যায়। সেটা কি? সেটা হলো যে আসলে তারেক রহমানকে আমরা 2001 থেকে 6 সালে যেই নবীন তারেক রহমান দেখেছিলাম, বাংলাদেশ শাসনে ওনার যেই ধরনের প্রজ্ঞাহীনতা দেখেছিলাম, সেখান থেকে কিন্তু তারেক রহমান বের হয়ে এসেছেন। এই প্রমাণ আমরা মনে হয় যে অনেক ক্ষেত্রে এসেছেন। বিশেষ করে তার যারা সমর্থক, তার যারা ইন্টেলেকচুয়াল সমর্থক, তারা এটা প্রত্যাশা করে যে, বিশেষ করে যেমন তুষার যে ছেলেটা তারেক রহমানের সমর্থক, এই ধরনের যারা যারা আছে, তারা কিন্তু তারেক রহমান থেকে ওই ম্যাচিউরিটিটা এখন আশা করবে। মনে করেন প্রথম আলো, ডেইলি স্টার, এরা তো জানে ওদের বিপদগুলা জঙ্গিদের পক্ষ থেকে, তারাও কিন্তু আশা করবে। কিন্তু তারেক রহমানের ওই পরিপক্কতাটুকু এসেছে, সেইটা কিন্তু আমরা জাহেদ কাণ্ডে আরেকবার দেখলাম যে সেই ধারণা আমাদের ভুল, অর্থাৎ আসেনি। আরেকটা জিনিস আমি এখানে বলে এই জিনিসটা শেষ করছি, সেটা হলো সার্ক সম্পর্কে। সার্ককে আমাদের যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেখানে স্যারকে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে যারা মিটিং টিটিং এ করতো, স্যারকে তো অনেক মিটিং হয়, সেই মিটিংগুলোতে আমাদের ফরেন মিনিস্ট্রির আচরণটা ছিল পুরোপুরি জামাতে ইসলামের আচরণ। সে একেবারে কোমর খাড়া করে ভারতের বিরুদ্ধে লেগে যাওয়া। সার্ক হয়ে গেছে আসলে পাকিস্তানের একটা টুল হয়ে গেছে। এইখানে সার্ককে পাকিস্তান মনে করে যে তার একটা ফরেন পলিসি অবজেক্টিভ ভারতের বিরুদ্ধে অ্যাচিভ করার জন্য সার্ককে যথেষ্ট পাকিস্তান কিন্তু তার মতো করে ব্যবহার করতে পারত। এমনকি দেখেন কিভাবে পারত, ভারতের যে পাশের অন্যান্য ছোট ভুটান, নেপাল আছে, তারাও টু সাম এক্সটেন্ট কিন্তু পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যায়। এখন আমার এই কথা শুনে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা তো বলবে যে হ্যাঁ, ভারত খারাপ রাজ্য দেখে তো, মানে রাষ্ট্র দেখে তো সবাই এইভাবে এক হয়ে যায়। আসলে বিষয়টা তা নয়। বিষয়টা হলো যে ভারতের এখানে ব্যর্থতা তো আছে, কিন্তু মূল জিনিসটা হলো যে ভারত একটা বড় রাষ্ট্র হওয়াতে তার প্রতিটা ছোট ছোট দেশের মধ্যে যে মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়, সেইটা কিন্তু আসলে বাংলাদেশ তো আমরা পারি না বা জঙ্গি মৌলবাদীদের কারণে সেটাকে সেই জিনিসটাকে ম্যানেজ, মানে একটা সহনীয় পর্যায়ে রাখতে। এইটা যে অন্য রাষ্ট্রগুলোও পারে না, এটাও কিন্তু কিছুটা এভিডেন্ট সার্ক ফোরামে। ফলে সার্ক হয়ে গেছে পাকিস্তানের ফেভারের একটা সংগঠন হয়ে গিয়েছে। এইটা থেকে আমাদের কিন্তু ভবিষ্যতে বের হয়ে আসতে হবে, অর্থাৎ দরকার হলে সার্ককে ভেঙে দিতে হবে। সার্ক কোনোভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশকে কোনোভাবে সাহায্য করছে না। বিশেষ করে করতো যদি আমরা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের সরকার যদি আমাদের সেই ম্যান পাওয়ার, কূটনীতি, পররাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রশাসন, এখানে যদি মুক্তিযুদ্ধের চেতনায়, সত্যিকারের চেতনা সমৃদ্ধ মানুষকে নিয়ে এই জিনিসগুলা, কূটনৈতিক সার্ভিস কিংবা প্রশাসনিক সার্ভিস, মিলিটারি সার্ভিস যেগুলো আছে, এগুলোকে যদি সাজানো যেত, সেটা তো আওয়ামী লীগ করেনি। এটা তো শুধু এটা তো আওয়ামী লীগ নিজের দলটাকেও করতে পারেনি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করা। এটা আবার আওয়ামী লীগের লোকও খেপে যায়, তারাও এটা মনে করে যে এটাকে তারা ভারত বিরোধিতা হিসাবেই দেখে। অর্থাৎ এটা এমন একটা অবস্থা বাংলাদেশের মৌলবাদ এবং স্বাধীনতা বিরোধীদের প্রচার, প্রপাগান্ডা এবং ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ক্রিয়েশনের ক্ষেত্রে, যে জায়গায় আসলে দল হিসাবে আওয়ামী লীগও অসহায়। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এই দিক থেকে শেখ হাসিনার আমি বলবো যে উনি তো দলের আসলে সেই মনোযোগটা দেননি। কিন্তু আবার দেখেন, বৈদেশিক নীতির ক্ষেত্রে শেখ হাসিনা যেটা যে কঠোরতা দেখিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিরুদ্ধে, এবং সেই জায়গায় ভারত সরকার এবং চীন সরকার থেকে শেখ হাসিনার যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু উনি পাননি। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ইউনূসের সরকার এবং তারেক রহমানের সরকারের এসে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রভাবিত করতে পারছে, এখন কিন্তু ভারত, চীন, তারা প্রত্যেকে চিন্তা করতে বাধ্য হচ্ছে যে শেখ হাসিনার প্রজ্ঞার কাছে আসলে তাদের নতি স্বীকার করার দরকার ছিল। সেইভাবে কিন্তু এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার দরকার ছিল, এবং ভারতের কোনোভাবেই উচিত নয় চীন থেকে অর্থনৈতিক সহযোগিতা গ্রহণের ক্ষেত্রে শেখ হাসিনাকে কোনো ধরনের বাধা দেয়া, কিংবা চীনেরও কোনোভাবে উচিত নয় ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক উন্নয়নে বাধা দেয়া। এইটাই কিন্তু ছিল ভারত, চীন এবং বাংলাদেশ তিন পক্ষের
স্বার্থের অনুকূলে, যেটা আমরা ভারত থেকে পেয়েছি এমন অনুভব করি না, চীন থেকে পেয়েছি আর এমন অনুভব করি না। কিন্তু বর্তমানে শেখ হাসিনা সরকারের পতনের পর যা কিছু হচ্ছে সেটা এদের সবাইকে পেছন থেকে এই জিনিসটা ভাবাতেই বাধ্য করছে যে না, শেখ হাসিনাই অনেক বেশি প্রজ্ঞাবান ছিলেন। এই চীনের শাসক বলুন, ভারতের শাসক বলুন, তাদের মধ্যে শেখ হাসিনা তাদের থেকে বেশি প্রজ্ঞাবান ছিলেন। এটা আজকের দিনে কিন্তু সুস্পষ্ট।